আজকের ক্লাসের শুরুতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে তড়িৎ চুম্বক। আমরা প্রথমে তড়িৎ চুম্বক নিয়ে কথা বলবো, তারপর আস্তে 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 করে আমরা এগোবো। বহুত কিছু আছে, কোনো একটা জিনিস যদি মিস হয়ে যায় তাহলে পরের জিনিসটা আর বোঝা যাবে না, আর পরের জিনিসটা যদি বোঝা না যায় তারপরে জিনিসটা আবার বোঝা যাবে না। মানে একটার সাথে আর একটা সিকোয়েন্স, এক কথায়। আমরা তড়িৎ চুম্বক প্রথম এই কথাটা কবে শুনি? যখন ক্লাস 7-এ ছিলাম তখন আমরা প্রথম এই কথাটা কিন্তু জানতে পারি, তড়িৎ চুম্বক। সেখানে তোদের খেলার মতো করে ব্যাপারটাকে বোঝানো ছিল। একটা পেরেক, আর সেই পেরেকের গায়ে কিছু তামার তারকে কুণ্ডলীকৃত ভাবে জড়ানো ছিল। তারপর একটা ব্যাটারির সাহায্যে তার দুটোকে অ্যাডজাস্টমেন্ট করে একটা লৌহ দণ্ড বা চৌম্বক পদার্থকে যদি ওই পেরেকটার গায়ে লাগানো যায়, দেখবো যে পেরেকটা ওইগুলোকে আকর্ষণ করছে, মানে যে কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করছে। মানে চৌম্বক যাদেরকে আকর্ষণ করে, লোহা হতে পারে, নিকেল হতে পারে, কোবাল্ট হতে পারে, এইগুলো। তো এই যে সিচুয়েশনটা বা এই যে জিনিসটা তৈরি হলো, এটাকেই কিন্তু আমরা বলি হচ্ছে তড়িৎ চুম্বক। একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি তড়িৎ চুম্বকটা, তারপরে না হয় কথা বলবো। মনে করো এটা তোমার, মনে করো একটা নীল বা পেরেক যেটাকে তোমরা বলছো, এরকম কিছু একটা, এইরকম। আর এর গায়ে এরকম ভাবে তারকে পেঁচানো হয়েছে, এরকম ভাবে এর গায়ে এরকম ভাবে তারকে পেঁচানো হয়েছে। তারপরে একটা ব্যাটারি পজিটিভ আর একটা নেগেটিভের সাথে যুক্ত করা হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে এখানে যদি আমরা কোনো পেরেককে দিই, এই পেরেকটা ওই পেরেকটার সাথে আকর্ষণ হচ্ছে, আবার এই পেরেকটার গায়ে যদি আবার একটা পেরেককে ধরি, সেটাও আকর্ষণ হচ্ছে। এই ঘটনাকে আমরা বলি কি? তড়িৎ চুম্বক। একটু তড়িৎ চুম্বক বোঝার আগে একটু ছোটবেলার চুম্বকটা নিয়ে একটু গবেষণা করে আসি, তারপর না হয় আবার একবার এখানে আসা যাবে। দেখো, এটা হলো সেই একটা বার ম্যাগনেট, যেটাকে তোমরা বলো দণ্ড চুম্বক। তাহলে সেই দণ্ড চুম্বকের কি থাকে? একটা নর্থ পোল থাকে, একটা সাউথ পোল থাকে, কি ঠিক কিনা? একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। আর কোনো একটা স্থানে যখন কোনো একটা চুম্বককে রাখা হয়, তখন ওই চুম্বক কি করে? ওই চুম্বক একটা নির্দিষ্ট জায়গা জুড়ে তার একটা আকর্ষণ বা বিকর্ষণ ক্ষেত্র তৈরি করে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে কোনো একটা স্থানে চুম্বককে রাখলে চুম্বক একটা নির্দিষ্ট জায়গা জুড়ে কেন এই আকর্ষণ বা বিকর্ষণের যে জায়গাটা সেটা তৈরি করতে পারছে, মানে একটা ক্ষেত্র তৈরি করছে কিভাবে, যেখানে আকর্ষণ হয় বা বিকর্ষণ হয়। এটার জন্য দায়ী হচ্ছে চৌম্বক বলরেখা। কে দায়ী? চৌম্বক বলরেখাগুলো তোমরা সবাই জানো যে এই যে এরকম ভাবে যায়, মনে পড়ে? এই যে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে এরকম ভাবে যায়, একটা না, এরকম একাধিক যায়, এরকম একাধিক আছে, এরকম একাধিক আছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে, এরকম একাধিক আছে। তো এই বলরেখাগুলো যে ফিল্ড জুড়ে বিস্তার করবে, আমরা ধরে নেব সেই ফিল্ডটাকেই বলা হবে ম্যাগনেটিক ফিল্ড। কি বলবো? ম্যাগনেটিক ফিল্ড। কি শিখলে? যে কোন একটা স্থানে চুম্বককে রাখলে চুম্বকের বলরেখাগুলো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে ধাবিত হয়, আর যে জায়গা বা যে স্থান জুড়ে এই বলরেখাগুলো বিরাজমান, আমরা সেই স্থানটাকে বা সেই ক্ষেত্রটাকে বা সেই ফিল্ডটাকে আমরা বলছি চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। মাথার মধ্যে ঢুকেছে? তাহলে কোন একটা স্থানে চুম্বককে রাখলে চুম্বক কি করবে? চুম্বক কি করবে? একটা নির্দিষ্ট জায়গা জুড়ে তার একটা পাওয়ারফুল প্লেস তৈরি করবে, যেখানে অ্যাট্রাকশনও হতে পারে, মানে আকর্ষণও হতে পারে, আবার বিকর্ষণও করতে পারবে। এবার প্রশ্নটা হচ্ছে, আমি যদি এখানে একটা চুম্বককে রাখি, মনে করো এখানে একটা চুম্বককে রাখলাম, তাহলে সেই চুম্বকে এটা মনে করো নর্থ পোল, এটা সাউথ পোল, তাহলে বলতো এই চুম্বকটা আকর্ষণ অথবা বিকর্ষণ কিছু ফিল করবে? কিছু ফিল করবে? করবে না। কেন? তার একটাই উত্তর, স্যার এই চুম্বকটা তো এই চুম্বক যে ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেই যায়নি। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের বাইরে যদি কেউ থাকে, তাহলে সে তার কাছে আকর্ষণ বা বিকর্ষণ কোনো কিছুই ফিল করা উচিত না। তাহলে সে কখন ফিল করবে যে আকর্ষণ হচ্ছে নাকি বিকর্ষণ হচ্ছে? যখন আমরা এইরকম পজিশনে কোনো একটা ম্যাগনেটকে নিয়ে আসবো, আর তার এটা নর্থ পোল, এটা সাউথ পোল, তখন দেখবো এই সাউথ এই নর্থকে টানছে, তখন এ ফিল করবে যে আমার কেউ না কারুর দ্বারা বা কারুর দ্বারা আমি আকর্ষিত হচ্ছি। তাহলে এখান থেকে একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নাও, চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকলে তবেই তুমি ফিল করবে আকর্ষণ অথবা বিকর্ষণ, চৌম্বক ক্ষেত্রের বাইরে থাকলে কোনো আকর্ষণ বা বিকর্ষণ ফিল হয় না। ক্লিয়ার? আর কোন একটা স্থানে চৌম্বককে রাখলে চৌম্বক একটা নির্দিষ্ট জায়গা জুড়ে তার আকর্ষণ অথবা বিকর্ষণ ক্ষেত্র তৈরি করে, যেটাকে আমরা বলছি চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কাকে বলা হয়? কোন একটা স্থানে চুম্বককে রাখলে যে জায়গা জুড়ে চুম্বক আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করাতে পারে, আমরা সেই স্থানটাকে বলবো
ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র। মাথায় ঢুকেছে? তাহলে এবার কনসেপ্টটাকে তড়িৎ চুম্বকের একটু কাজে লাগাও, দেখা যাক ব্যাপারটা কি হয়। তড়িৎ চুম্বকের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় একটু বোঝার চেষ্টা করো। তাহলে তড়িৎ চুম্বকের মধ্যে দিয়ে, মানে তড়িৎ চুম্বকটা তৈরি হয়ে গেল, তড়িৎ চুম্বক তৈরি হয়ে যাওয়ার পর এই যে কাঁচা লোহার দণ্ডটাকে ব্যবহার করেছিলাম, সে সাময়িক সময়ের জন্য কিসে পরিণত হয়েছে? চুম্বকে পরিণত হয়েছে। তাহলে ভালো করে একটা জিনিস বুঝতে হবে, এটা মনে করে একটা তড়িৎবাহী তার, এটা মনে করে একটা তড়িৎবাহী তার, আর এইখান দিয়ে আই কারেন্ট এই তারের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে খুব মন দিয়ে বুঝবে। তাহলে যখন কোনো তারের মধ্য দিয়ে, তড়িৎবাহী তারের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট, মানে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে নিশ্চয়ই এরও কোনো না কোনো একটা জায়গা জুড়ে এরকম একটা আকর্ষণ বা বিকর্ষণ ক্ষেত্র তৈরি করে ফেলেছে। তাহলে যখন কোনো তারের মধ্য দিয়ে কারেন্ট যায়, তখন একটা নির্দিষ্ট জায়গা জুড়ে কি হয়? একটা নির্দিষ্ট জায়গা জুড়ে ওর আকর্ষণ বা বিকর্ষণ, অর্থাৎ একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে ফেলে। মাথার মধ্যে ঢুকলো? কি তৈরি করে ফেলে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে ফেলে। তার কারণ কিসের জন্য হচ্ছে? তাহলে নিশ্চয়ই এটাও বুঝতে পারছো, এটাই সেই তড়িৎ চুম্বকের কারণে হচ্ছে, যেটাকে আমরা বলছি তড়িৎ চুম্বক। তাহলে কোন একটা কাঁচা লোহার দণ্ডের গায়ে যদি তামার তার পেঁচিয়ে তার মধ্যে দিয়ে তড়িৎ সংযোগ ঘটানো যায়, তবে ওই কাঁচা লোহার দণ্ডটা সাময়িক সময়ের জন্য কিসে পরিণত হয়? চুম্বকে পরিণত হয়। এই ধরনের চুম্বকগুলোকে আমরা বলে থাকি তড়িৎ চুম্বক। মাথায় ঢুকে গেছে? স্যার এদের ব্যবহার কোথায়? যদি আমার চোখে লোহার কুচি ঢুকে যায়, তাহলে আমাদের যারা চোখের ডাক্তাররা আছে তারা কিন্তু এই তড়িৎ চুম্বক দিয়ে আমাদের চোখের ভেতর থেকে লোহার কুচিগুলোকে বের করে ফেলে। কিংবা ফ্রিজের দরজায়, কলিং বেল, এটিএম, এই সমস্ত জায়গায় কিন্তু তড়িৎ চুম্বকের ব্যবহার অপরিসীম। আমরা ছোটবেলায় পড়েছিলাম। তাহলে তড়িৎ চুম্বক কোন কোন জায়গায় ব্যবহার করছি? চোখের ডাক্তাররা ব্যবহার করছে চোখ থেকে লোহা কুচি বের করার জন্য, ফ্রিজের দরজায়, কলিং বেলে, এমনকি ক্রেনেও তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যতক্ষণ তড়িৎ প্রবাহিত হবে ততক্ষণ চুম্বকের কার্যক্ষমতা টিকে থাকবে। যখনই তড়িৎ যাওয়া বন্ধ হবে, তড়িৎ চুম্বকের চুম্বকত্বও কিন্তু নষ্ট হবে। সিস্টেমটা বোঝা গেল? তাহলে সাময়িক সময়ের জন্য তুমি এটাকে বানাতে পারছো, মানে তুমি যতক্ষণ পর্যন্ত আই দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তড়িৎ চুম্বকত্ব ধরে রাখবে, আর যখন তড়িৎ প্রবাহিত হবে না, তার তড়িৎ চুম্বকত্বে পুরোপুরি ভাবে জিরোতে নেমে যাবে। মাথার মধ্যে ঢুকেছে? এবার ব্যাপারটা হচ্ছে, কেউ বিশ্বাস করছে না যে কোন একটা তড়িৎবাহী তারের মধ্য দিয়ে যদি তড়িৎ চলাচল করে, তাহলে সেখানে নাকি একটা বলরেখার সৃষ্টি হয়, ঠিক কিনা? আর একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো এটা কেউ বিশ্বাস করছে না। তাহলে বিশ্বাস না করলেই তার জন্য কি রয়েছে? পরীক্ষা এবং প্রমাণ রয়েছে। তো বিজ্ঞানী ওরস্টেড বলে একজন ছিলেন, বিজ্ঞানী ওরস্টেডের পরীক্ষা থেকে আমরা এই জিনিসটাকে এখন পর্যবেক্ষণ করতে পারবো যে একটা তড়িৎবাহী তার, আর সেই তড়িৎবাহী তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেখানে যদি সত্যি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়ে থাকে, তাহলে তার কাছাকাছি বা তার সংলগ্ন যদি কোনো একটা চুম্বক শলাকা রাখা যায়, তাহলে আশা করা যাক চুম্বক শলাকার যে নর্থ পোল বা সাউথ পোল সেটা নিশ্চয়ই বিক্ষিপ্ত হবে। বোঝা গেল একই না? প্রমাণটা আমরা কি করে করবো? ওরস্টেডের পরীক্ষা থেকে করবো। তাহলে এবার আমরা সরাসরি যাব কার পরীক্ষায়? ওরস্টেডের পরীক্ষায়। তাহলে ওরস্টেডের পরীক্ষাটা কেন হঠাৎ করে আসলো সেটা মাথার মধ্যে কি ঢোকাতে পারলাম? আমি যদি ক্লাসের শুরুতেই ওরস্টেডের পরীক্ষা হেডিং করে ওরস্টেডের পরীক্ষাটা বর্ণনা শুরু করতাম, তোমাদের সারা জীবন ওরস্টেডের পরীক্ষাটা ওই অবস্থাতেই থেকে যেত। বাট কখনো তোমরা এটা ভাবতে না যে ওরস্টেড হঠাৎ করে আসলোই বা কেন, আর তিনি এই পরীক্ষাগুলো করতে গেলই বা কেন। তাহলে তিনি এই পরীক্ষাগুলো কেন করতে গেল? যে সত্যি কোন একটা তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় সত্যিই কি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সত্যিই কি চুম্বক বলরেখার সৃষ্টি হয়, যেটাকে আমরা বলছি তড়িৎ চুম্বক, সেটার পরীক্ষাটা আমরা কোথা থেকে করব? এই ওরস্টেডের পরীক্ষা থেকে আমরা কিন্তু বুঝতে পারবো। তাহলে ওরস্টেডের পরীক্ষার জন্য কি লাগবে? ওরস্টেডের পরীক্ষার জন্য একটা তামার তার লাগবে, তার কারণ সেটা পরিবাহী, কারেন্ট লাগবে আই, আর লাগবে একটা চুম্বক শলাকা। এই চুম্বক শলাকা এবং এই তড়িৎবাহী তার, এই কটা জিনিস দিয়ে আমরা টোটাল 5টা পর্যবেক্ষণ করব। সেই 5টা পর্যবেক্ষণ করার পর আমরা একটা সিদ্ধান্তে আসব। আর সেই সিদ্ধান্তটা কি হবে সেটা আগেই বলে রাখি। সেই সিদ্ধান্তটা এটাই হবে যে কোন একটা তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ চলাচলের সময় সত্যি ওই তারের একটা পার্শ্বস্থ জায়গা জুড়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আর সেই ম্যাগনেটিক ফিল্ডের কারণেই তার সংস্পর্শে থাকা বা তার মধ্যে আনা কোনো একটা চৌম্বক শলাকার উত্তর মেরু বিক্ষেপিত হয়। কি হয়? উত্তর মেরু বিক্ষেপিত হয়। তো এবার আমরা ওরস্টেডের পরীক্ষাটা একটু দেখে নেব। ওরস্টেডের পরীক্ষা,
টেনশনের কোনো কারণ নেই। ওরস্টেড এমন কিছু পর্যবেক্ষণ করেননি যে তোদের ভয় লাগবে। খুব সোজা এক্সপেরিমেন্ট, বাট করতে হবে, ঠিক আছে? দাঁড়া, খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবে কিন্তু। হ্যাঁ, আমরা একটু প্রথমে একটু ম্যাপ এঁকে নিই। আমরা যদি ম্যাপ দেখি তাহলে এটা হলো নর্থ, এটা হলো সাউথ, এটা ইস্ট, আর এটা হলো ওয়েস্ট। কাজে লাগবে আজকে, খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবে। আমরা নাম্বার 1 এক্সপেরিমেন্টে যাচ্ছি। আমরা একটা চৌম্বক শলাকা নিলাম, এটা একটা চৌম্বক শলাকা নিলাম। এটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল। এবার কি করব, আমরা এর উপর দিয়ে একটা কারেন্টের তার নিয়ে গেলাম। খুব বোঝার চেষ্টা করবে কিন্তু, খুব সাবধান। তাহলে সিস্টেমটা বোঝো, এই উপরে রয়েছে আমাদের কারেন্টের তার, আর নিচে রয়েছে চৌম্বক শলাকা। মাথার মধ্যে ঢুকেছে হ্যাঁ কি না? মাথার মধ্যে ঢুকেছে হ্যাঁ কি না? এবার এটার মধ্য দিয়ে যদি আই কারেন্ট পরিমাণটা 0 হয়, তাহলে দেখা যায় যে এই চৌম্বক শলাকা কোনো রকম পরিবর্তন হয়নি, মানে কোনো রকম ঘূর্ণন আমি দেখতে পাচ্ছি না। যদি কিনা কারেন্ট না যায় তবে। মাথার মধ্যে ঢুকেছে এক্সপেরিমেন্ট 1। চৌম্বক শলাকা নিচে, চৌম্বক শলাকার উপরে একটা কারেন্টের তার, তড়িৎবাহী তারের মধ্য দিয়ে কোনো কারেন্ট পাঠায়নি, আয়ের মান 0। চৌম্বক শলাকাও কোনো বিক্ষিপ্ত হয়নি, মানে কোনো ডান দিক, বাঁ দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক, উত্তর দিক, কোনো দিকে কোনো রকম নড়চড় হয়নি। এক্সপেরিমেন্ট 1 কারো কোনো সমস্যা? এবার এক্সপেরিমেন্ট 2, আবার চুম্বক শলাকা নেব একটা, আবার উপর দিয়ে কারেন্টের তার নেব। তাহলে এটা নর্থ পোল, এটা সাউথ পোল। এবার উনি কি করলো, উনি এবার এই দিক মুখ করে আই কারেন্ট পাঠিয়েছে। খুব ভালো করে বোঝো, এই দিক মুখ করে কি পাঠালো। এই ছোট ছোট জিনিসের সুন্দর গুরুত্ব দিতে হবে। পরীক্ষার হলে এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন দেবে, আর যদি ওটা মিস হয়ে যায় 99 আউট অফ 100 কেউ আটকাতে পারবে না। ওই একটা শর্ট তোমার জীবনের 100 নাম্বারটাকে তুলে নেবে। আর জীবনে কোনোদিন 100 এই কথা বলতে লাগবে না। তাই যে কটা জিনিস যেখানে যেভাবে বোঝাচ্ছি, না বুঝতে পারলে কোয়ারি করো, বাট মুখস্থ করে তুমি এই জিনিস পরীক্ষার হলে উদ্ধার করতে পারবে না। তুমি একটু বাদে ভুলে যাবে। তোমার প্রথম এটা না হয় এখন মুখস্থ হয়ে গেল যে হ্যাঁ নিচে রাখি উপরে রাখি, কারেন্ট না গেলে কোনো দিকে ঘুরবে না। দেখা গেলো সত্য মিথ্যায় আসলো যে একটা চুম্বক শলাকার উপর দিয়ে একটি তড়িৎবাহী তার রেখে আমি সেই তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে আয়ের পরিমাণ 0। তাহলে চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে? পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, কোনো দিকেই না, দক্ষিণ দিক। তাহলে উত্তর কোনো দিকেই না। বাট এটা না হয় যে মুখস্থ রাখলে, এরপরে আস্তে আস্তে বাড়বে। 5টা এক্সপেরিমেন্ট টোটাল। তাহলে এবার কোন দিক থেকে কোন দিক, এটা মনে করো আমার এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে এখন বি থেকে এর দিকে কারেন্ট যাচ্ছে। যখনই এরকম ভাবে আই কারেন্ট গেল তারের মধ্যে দিয়ে, তখন চুম্বক শলাকা ঘুরে গেল। কোন দিকে ঘুরলো? চুম্বক শলাকা এই দিকে ঘুরে গেল। অর্থাৎ এই এ পয়েন্ট এই দিকে ঘুরলো, আর বি পয়েন্ট এই দিকে ঘুরলো। তাহলে হিসেব করে দেখি তো। তাহলে যখন চুম্বক শলাকা নিচে, কারেন্টের তারটা উপরে, আর যখন বি থেকে এর দিকে যাচ্ছে, মানে সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে দেখো আমার তড়িৎটা যাচ্ছে, তখন আমাদের উত্তর মেরু বা দক্ষিণ মেরু কোন দিকে ঘুরছে? উত্তর মেরু ঘুরছে পশ্চিম দিকে, আর দক্ষিণ মেরুটা ঘুরছে দেখো পূর্বের দিকে। সিস্টেমটা বোঝার চেষ্টা করো। তাহলে এটা কোন দিক? এটা ওয়েস্টের দিক, আর এটা ইস্টের দিক। তাহলে তুমি মুখস্থ করে কিছু করতে পারবে না এটা। এরপরে আর একটা এক্সপেরিমেন্টে যাচ্ছি, এবার বোঝার চেষ্টা করো। এক্সপেরিমেন্ট নাম্বার 3, আবার একটা চৌম্বক শলাকা নিয়েছি, তার উপর দিয়ে কারেন্টের তার দিয়েছি। আবার আমাদের সেই নর্থ পোল, আবার সাউথ পোল। কিন্তু এই ক্ষেত্রে কি করেছি, তড়িতের যে অভিমুখ সেটাকে চেঞ্জ করে দিয়েছি। এবার তড়িৎ উপর থেকে নিচের দিকে আসছে। বুঝতে পারলে হ্যাঁ কিনা? এবার তড়িৎ কোন দিক থেকে কোন দিকে আসছে? তাহলে এটা যদি এ পয়েন্ট হয়, এটা বি পয়েন্ট, তাহলে এ থেকে বি এর দিকে আসছে। এ থেকে কিসের দিকে আসছে? বি এর দিকে আসছে। তখন দেখলাম এই নর্থ পোল এই দিকে ঘুরে গেছে, আর সাউথ পোল এই দিকে ঘুরেছে। তাহলে উল্টো হলো না? তাহলে এবার নর্থ পোল হলো পূর্বের দিকে, আর দক্ষিণ মেরুটা চলে গেল পশ্চিমের দিকে। মনে রাখার জিনিস কি যাই তাই ব্যাপার নাকি? কোন সময় কোন দিক তুমি তাহলে এরকম কেমন করে মনে রাখবি যে উপরে হলে এই, নিচে ওরকম কিছু বলার নেই। আগে পরীক্ষাগুলোকে বোঝ, তারপর সব আস্তে আস্তে বোঝাবে ব্যাপারটা। এবার এক্সপেরিমেন্ট নাম্বার 4, এবার একটু আলাদা হবে।
চুম্বক শলাকা যেমন নেওয়ার কথা তেমনই নিয়েছি। এবার এটা আমার নর্থ পোল, এটা সাউথ পোল, যেমন ছিল তেমন। কিন্তু এবার একটু কাহানি আছে। কি কাহানি? এবার আমরা তারটা নিচের থেকে নিয়ে গেছি, বুঝতে পারলে কি হ্যাঁ কিনা দেখো। এবার চুম্বক শলাকা তারের উপরে, চুম্বক শলাকাটা তারের উপরে, আগে তো তারের নিচে ছিল চুম্বক শলাকা, আগে তার উপরে ছিল চুম্বক শলাকার নিচে। এবার চুম্বক শলাকা উপরে আর তার কোন দিয়ে আছে নিচ দিয়ে। তুমি এই ছবিটা দেখো বুঝতে পারবা। দেখো এই জায়গাটা ভরাট আছে বলে তার লাল তারটাকে দেখা যাচ্ছে না, দেখো। আর এটাই উপর দিয়ে বলে দেখা যাচ্ছিল, এখানে এসে ঢাকা পড়ে আবার এখান থেকে বেরিয়েছে, ব্যাপারটা বুঝতে পারলে। এবার একই রকম ভাবে তুমি কারেন্ট, এটা মনে করো আবার এ, এটা বি, তাহলে তুমি আবার বি থেকে এর দিকে পাঠালে, মানে এইরকম প্রথম কেসটা। তাহলে এবার কোন দিকে ঘুরবে? বলো। এবার যখনই তুমি আবার এরকম ভাবে দিচ্ছ, তখন এটা যাচ্ছে এই দিকে আর এটা যাচ্ছে আবার এই দিকে। সিস্টেমটা বোঝার চেষ্টা করো এবার। সিস্টেমটা বুঝতে পারলে? যখন চুম্বক শলাকা উপরে, কারেন্টের তার নিচে, আর তুমি কারেন্টের মধ্যে দিয়ে সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে চালনা করছো, তখন চুম্বক শলাকা কিন্তু ঘুরছে পূর্ব দিকে, উত্তর মেরুটা, আর দক্ষিণ মেরু ঘুরছে কোন দিকে? পশ্চিম দিকে। এবার 5 নাম্বার এক্সপেরিমেন্ট, এটাই সর্বশেষ এক্সপেরিমেন্ট, খুব মন দিয়ে ভালো করে বুঝতে লাগবে। 5 নাম্বার এক্সপেরিমেন্টে আবার চুম্বক শলাকা নেওয়া হলো, আবার এটা নর্থ পোল, এটা সাউথ পোল, কারেন্টের তারটা লাল কালি দিয়ে দেখাই। দেখেছো কি বোঝার জিনিস, মুখস্থ করার জিনিস না এটা। তাহলে এবার কারেন্ট কোন দিকে যাচ্ছে? এবার এ থেকে বি পয়েন্টে আসছে কারেন্ট। তাহলে এ থেকে বি পয়েন্টে আসলে এবার নর্থ পোল কোন দিকে ঘুরবে? হ্যাঁ, পশ্চিম দিকে ঘুরবে, তাই তো? তার মানে তোমরা বলতে চাচ্ছ যে এটা ঘুরবে হচ্ছে এই দিকে, তাই তো? আর এটা ঘুরবে পূর্ব দিকে। মাঝে মাঝে ঢুকলো? খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবে, তারপর আজকে একটা দারুণ জিনিস তোমাদেরকে বোঝাবো। তাহলে ওরস্টেড কিছু করতে পারুক আর না পারুক, এই চুম্বক শলাকার ঘোরাঘুরি দিয়ে একটা জিনিস তো আমাদের মাথার মধ্যে ঢুকে দিতে পেরেছে, যে সত্যিই কোন একটা তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওই তড়িৎ প্রবাহের দরুন তারটির কিছুটা ক্ষেত্রফল জুড়ে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আর সেই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে দেখেই চুম্বক শলাকার বিক্ষেপিত হচ্ছে মাঝে মাঝে। তার মানে নিশ্চয়ই এরা ঘোরাঘুরি করছে, তার মানে এদের মধ্যে দুটো বিপরীত বলের সৃষ্টি হচ্ছে, যেটা একটা এই দিক থেকে ঠেলছে আর একটা এই দিক থেকে, তার জন্য এদের মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হচ্ছে। এটাই সেই গ্যালভানোমিটার। এখান থেকেই আমরা গ্যালভানোমিটারের যে থিওরি, সেটাকে কিন্তু তোমাদেরকে উপহার দিতে পারি, যে তড়িৎ প্রবাহিত হচ্ছে কি হচ্ছে না কোনো একটা তারের মধ্যে দিয়ে, সেটা বোঝা যাবে কার সাহায্যে? এই গ্যালভানোমিটারের কাটার পরিবর্তন বা বিক্ষেপণ দেখে বোঝা যাবে যে এই তারের মধ্যে দিয়ে তড়িৎ আলটিমেট প্রবাহিত হচ্ছে কি হচ্ছে না। এটাই সেই গ্যালভানোমিটারের একটা বলতে পারো যে নিদর্শন। এইটার উপর বেস করেই কিন্তু আমাদের গ্যালভানোমিটারটাকে আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিতে পারি, বা গ্যালভানোমিটারকে আমরা তৈরি করতে পারি। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ওরস্টেড এইটুকুতে এসে কিন্তু আর এগোতে পারেনি। এবার তোমরা যারা পড়ুয়ারা বা যারা এটা বুঝছে, তাদের দেখো মাথার মধ্যে একটু সমস্যা হচ্ছে। যদি বলো স্যার কেমন সমস্যা, একজন আমাকে বলছে হ্যাঁ স্যার আমার একটা সমস্যা হচ্ছে, এই কখনো ওই দিকে ঘুরছে, কখনো পশ্চিম, কখনো পূর্বে, আমার মাথা না কেমন একটা হয়ে যাচ্ছে। এবার আমাকে এতগুলো যদি মনে রাখতে হয়, আমি তো চাপে পড়ে যাচ্ছি স্যার, যে এরকম করে মনে রাখতে হচ্ছে যে যখন চুম্বক শলাকা নিচে তার উপরে, তখন যদি নিচ থেকে মানে উপর দিকে যায়, তাহলে আবার পশ্চিম পূর্ব, এ মা আমার কেমন একটা হয়ে যাচ্ছে। তাহলে পরীক্ষায় যদি এরকম কোয়েশ্চেন দেয়, আমি যদি ভুল করে পশ্চিম থেকে না লিখে পূর্ব দিকে চলে আসি, তাহলে তো আমার 1 নম্বর কেটে যাবে স্যার। তাহলে আমার জীবনের যে স্বপ্নটা আমি তো পূরণ করতে পারবো না 100 আউট অফ 100। তাহলে এই জায়গাটাকে কভার করার জন্য কে আসলো? এই জায়গাটাকে কভার করার জন্য তোমাদের যাতে বুঝতে পারো যে কোন দিকে ঘুরবে, এই ঘূর্ণনটা যেন তোমাদের মনে না রাখতে হয়, তার জন্য চলে আসলো অ্যাম্পিয়ার। তার একটা রুল, কি রুল? অ্যাম্পিয়ার সুইমিং ল বা সাঁতার কাটার নিয়ম। তাহলে এবার আমি তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। কি বললাম? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তোমরা বসে বসে একটা জিনিস হয়তো ভাবছো যে এই সমস্ত জিনিসগুলো মুখস্থ না করিয়ে কি সুন্দর ছবির আকারে বা গল্পের আকারেও বোঝা সম্ভব। অর্থাৎ ভৌতবিজ্ঞানটা এইভাবেই পড়তে হয়, আর এইভাবে পড়লেই মাধ্যমিক 100 আউট অফ 100 তোমার জন্য অপেক্ষা করছে, শুধু নাম্বারটা বাড়িতে নিয়ে আসা অপেক্ষা। তাই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বুঝে বুঝে করতে হবে।
যারা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম পরীক্ষায় আসবে দেখে মুখস্থ করে নিয়েছে, তাদের লাইফের অর্ধেক জিনিসই নষ্ট হয়ে গেছে, তারা পরবর্তীতে আর এগোতে পারবে না। তাই মুখস্থ বিদ্যা ছাড়ো, কনসেপ্ট গ্রো করো। যত বেশি কনসেপ্ট গ্রো করবে, তত মাধ্যমিকের পরবর্তীতে ফিজিক্সকে বেশি ভালোবাসতে পারবে। এবার আমরা তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সাঁতার কাটার নিয়ম বা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। পরীক্ষায় খুব আসে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ার কি বললো একটু শোনো মন দিয়ে। অ্যাম্পিয়ার বলল যে এটা মনে করে একটা তার, আবার বলছি তারটাকে একটু ওই দিকে আঁকছি। অ্যাম্পিয়ার বললো এটা মনে করে একটা তড়িৎবাহী তার, আর এই তারের এই দিকে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। আর তুমি মনে মনে কল্পনা করো এই তারের উপর দিয়ে একজন সাঁতারু হাত পা ছড়িয়ে সাঁতার কাটছে। ওরে ল্যাংটা সাঁতারু, বুঝতে পারলে? একটা তড়িৎবাহী তার, আর এই তড়িৎবাহী তারের উপর দিয়ে একজন সাঁতারু হাত পা ছড়িয়ে সাঁতার কাটছে। এই যে হাত পা ছড়িয়ে সাঁতার কাটছে, এইটা এরকম ভাবে সাঁতার কাটছে এই সাঁতারু। তোরা দেখে বলতো এই সাঁতারুর লেফট হ্যান্ড কোনটা, লেফট কোনটা, এইটা না এইটা? তাহলে এটা হলো লেফট হ্যান্ড, আর উপরেরটা বুঝতে পারলি হাকি না? দেখ সাঁতার কাটছে, এই দেখ সাঁতার কাটছি। তাহলে আমার বাঁ হাত কোন দিকে? এইটা। তাহলে এটা বাঁ হাত লেফট, আর এটা রাইট। খুব ভালো। এবার এর সামনে একটা চুম্বক শলাকা রাখো। চুম্বক শলাকার এটা ধরে নাও নর্থ পোল, এটা সাউথ পোল। এবার প্রশ্নটা হচ্ছে ওর স্টেপ যেটা করতে অক্ষম ছিল অ্যাম্পিয়ার সেটা এক মুহূর্তে করে দেবে। তাহলে এবার ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমার যদি এই তারটা এর উপর দিয়ে যায়, তার মানে এইটা আমার যদি এর উপর দিয়ে যায়, তাহলে হিসেব মতো উপর দিয়ে যাচ্ছে, তাহলে আমাদের কোনো না কোনো একটা দিকে তো চুম্বক শলাকা ঘুরবে। এখন প্রশ্নটা হচ্ছে কোন দিকে ঘুরবে। দেখ এই অনুযায়ী এই দিকে ঘোরার কথা। সুইমিং ল তো এইসব কিছু বলছে না। কি বলছে? অত টেনশন করতে হবে না। বলছে মনে করো কোনো একটা কাল্পনিক সাঁতারু কোনো একটা তড়িৎবাহী তারের উপর দিয়ে হাত পা ছড়িয়ে সাঁতার কাটছে। তার অভিমুখে যদি একটা চুম্বক শলাকা রাখা যায়, এরপরে একটা লাইনে খেলা শেষ। ওই সাঁতারকারীর বাঁ হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিক থেকেই বিক্ষেপিত হবে। তাহলে সাঁতারকারীর বাঁ হাত কোন দিকে? তাহলে উত্তর মেরু কোন দিকে ঘুরবে, আর দক্ষিণ মেরু কোন দিকে ঘুরবে? শেষ। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তুই এবার এই অ্যাম্পিয়ার সন্তরণ নিয়ম প্রত্যেকটার কাজে লাগাবো একটু বাদে, আর দেখবো সত্যি ঘূর্ণানোর কি হচ্ছে কিনা। আমি একটু বাদে সব দেখে নেবো। তার আগে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি জিনিস ভালো করে আগে বুঝে নে। তাহলে অ্যাম্পিয়ার সন্তরণ নিয়ম কি? কোনো কাল্পনিক সাঁতারু কোনো তড়িৎবাহী তারের উপর দিয়ে যদি হাত পা ছড়িয়ে সাঁতার কাটে, আর তার অভিমুখে যদি একটা চুম্বক শলাকা রাখা যায়, আর এমতাবস্থায় যদি ওই তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করা যায়, তাহলে এই সন্তরণকারীর বাঁ হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিক থেকেই ঘুরবে। চুম্বক শলাকার উত্তর মেরু কোন দিকে ঘুরবে? সন্তরণকারীর লেফট হ্যান্ড বাঁ হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেদিকে ঘুরবে। তাহলে এবার প্রথমটাই আয়। তাহলে ভালো করে বোঝ। তাহলে এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে, তাহলে এইটা আমাদের সাঁতারু। তাহলে সাঁতারু যদি এটা হাতগুলো দেখানোর চেষ্টা করি, তাহলে এটা বাঁ হাত। দেখতো এদিকে ঘুরছে কিনা বাবা? ঘুরছে তো। তাহলে ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয়টাই আয় বাবা। এবার কারেন্ট কোন দিক থেকে কোন দিকে আছে? এইদিকে। তাহলে আমার সাঁতারু এখন এরকম থাকবে। এবার সাঁতারুর বাঁ হাত কোনটা? এইটা বাঁ হাত তো। দেখ কোন দিকে ঘুরছে, মিল আসছে। এত তো টেনশন করতে হবে না আর, ওর সন্তরণ নিয়ম দিয়ে সব বলে দেবে। আচ্ছা এবার এটা ভাব, এবার এর উপরে। তাহলে এবার সাঁতার এই দিকে কারেন্ট যাচ্ছে, কিন্তু সাঁতার তো এই দিকে কাটবে না, সাঁতার এবার উল্টো করে কাটতে হবে। আর যখন উল্টো করে কাটবে তার মানে কি? তারপরে বোঝার চেষ্টা কর। আমি যখন উপর দিয়ে যাবো তখন এরকম ভাবে সাঁতার কাটবো। এবার যখন নিচ দিয়ে যেতে হবে আমাকে, তাহলে নিচ দিয়ে গেলে তো মুখ নিচে রাখতে পারবো না, তাহলে আমাকে এরকম করে তো সাঁতার কাটতে হবে। তখন বাঁ হাত কোন দিকে থাকবে? এইদিকে। এইদিকে ঘুরছে। বুঝতে পারলি ব্যাপারটা? আবার বোঝাচ্ছি, ভালো করে বোঝাচ্ছি। এইটা মনে কর চুম্বক শলাকা, আর এটা মনে কর তার। এবার কোনো একজন ব্যক্তি সাঁতার কাটছে, কি কাটছে? তাহলে এর উপর দিয়ে যখন এই দিকে কারেন্ট যাচ্ছে মনে কর, তাহলে এই দিকে সাঁতার কাটলে বাঁ হাত এইদিকে থাকবে, এই অনুযায়ী বাঁ হাত এইদিকে থাকবে। এবার এইটা উপরে চলে গেছে, এইটা নিচে। তাহলে এবার যখন সাঁতার কাটবে তখন তো ওইবার সাঁতার কাটতে হবে না, তখন ওকে তো সাঁতার কাটতে হবে এই দিক মুখ করে। আবার তখন বাঁ হাত কোন দিকে চলে যাবে? এইদিকে।
যখন উপরে থাকছিল তখন বাঁ হাত এইদিকে, এবার যখন এর নিচে চলে আসবে তখন তো এরকম করে সাঁতার কাটতে পারবে না, ওর উপরে, ও তো সবসময় মুখটা রাখতে হবে ওইদিকে, তাহলে ওকে সাঁতার কাটতে পারবে ওই দিক পাটে, তার নিচে বাঁ হাত কোন দিক চলে যাবে ওইদিকে, তাহলে ঘূর্ণন উল্টো হয়ে যাবে। প্রত্যেকটা দেখ, এবার এইটা দেখ, এবার কারেন্ট কোন দিকে এইদিকে আসছে, তাহলে এবার যদি নিচে যেহেতু তার, তাহলে ওর মুখটা রাখতে হবে তো উপর দিকে, তাহলে বাঁ হাত কোন দিকে থাকবে, এই পাশটায় থাকবে, ব্যাস কমপ্লিট। এবার তুই যেদিক থেকেই রাখিস না কেন আর যেদিক থেকেই কারেন্ট যায় না কেন, তোরা টেনশনের কোনো কারণ নেই যে কোন দিকে ঘুরবে। তাহলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দিয়ে কি বোঝা যায়, যে চুম্বক শলাকার উত্তর মেরু কোন দিকে ঘুরবে সেটা অনায়াসে বলে দেওয়া যায়। ক্লিয়ার? এবার যদি তোদেরকে একটা কোশ্চেন করি, মনে কর এটা, মনে কর চুম্বক শলাকা, এরম দেবো না, পারবি, এটা মনে কর চুম্বক শলাকা, এটা চুম্বক শলাকা, এটা নর্থ, এটা সাউথ, আর এদিক থেকে উপর দিয়ে কারেন্ট এর তার আছে, আর এই দিক থেকে আই কারেন্ট পাঠানো হচ্ছে, তাহলে বলতো নর্থ পোল কোন দিকে ঘুরবে, নর্থ পোল কোন দিকে ঘুরবে, তাহলে নর্থ পোল ঘুরবে এই দিকে, বুঝতে পারলি? এবার দেখ সাঁতার কাটতে এইদিকে যাচ্ছে তো, এবার দেখ হাত দেখ এইদিকে, তাহলে আমার বাঁ হাত যেদিকে উত্তর মেরু সেদিকে ঘুরবে, আর সাউথ তাহলে কোন দিকে ঘুরবে, এদিকে ঘুরবে। মাথার মধ্যে ঢুকেছে? তাহলে সাঁতার কাটাটা দেখতে হবে, সাঁতার কাটার নিয়মটা দেখতে হবে, বাস্তবে এরকম সাঁতার কাটতে গেলে মরে যেতে হবে। তাহলে অ্যাম্পিয়ারের সুইমিং লতে অ্যাম্পিয়ার কি বললো, বল কি বললো, যে কোনো তড়িৎবাহী তারের উপর দিয়ে যদি কোনো কাল্পনিক সাঁতারু হাত পা চড়িয়ে সাঁতার কাটে, আর তার অভিমুখে যদি একটা চুম্বক শলাকা রাখা যায়, আর এমত অবস্থায় যদি ওই তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ সংযোগ ঘটানো যায়, তাহলে সন্তরণকারীর বাঁ হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ সেই দিক থেকেই ঘটবে। ক্লিয়ার হয়ে গেল? কোন আমাদের দেখো পরবর্তী যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম। আগে বলতো দক্ষিণ হাত ডান হাত না বাঁ হাত? দক্ষিণ হাত মানে হচ্ছে ডান, মনে থাকবে, এই যে ডান হাত। মুষ্টিবদ্ধ নিয়ম কি জিনিস সেটাকে জানবো, আগে নিয়মটা কেন হয়েছে সেটা বলি। তোরা একটু আগে কি শিখলি, নিজের চোখে দেখতে পেলি, চোখে না দেখতে পেলেও একটা ভার্চুয়ালি ব্যাপারটা বোঝার চেষ্টা করলি, যে তার তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায় তাহলে কি হয়, ওর পার্শ্ববর্তী জুড়ে একটা বলরেখা সৃষ্টি হয়। এখন প্রশ্ন হচ্ছে বলরেখাগুলোর দিক নির্দেশ করব কি করে। এতক্ষণ তো নির্দেশ করছিলাম যে ওই যে চৌম্বক যে শলাকা ছিল তার একটা বিক্ষেপিত হচ্ছিল, সেই দিকটা আমরা না হয় সুইমিং ল দিয়ে বের করতে পারলাম। তাহলে বলরেখা যে তৈরি হচ্ছে, যে বলরেখার দরুন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তাহলে সেই বলরেখার দিক কোন দিক থেকে কোন দিক হবে সেটা কি করে বুঝবো? কিছুই না, দক্ষিণ হস্ত মুষ্টি নিয়মে কি বলে দিল, বলছে এটা মনে করো কারেন্টের তার, এই কারেন্টের তারকে এইরকম ভাবে মুষ্টিবদ্ধ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা যেটাকে বলো থামস আপ, ঠিক কিনা? টেস্ট কা ফান্ডা একটা কি অ্যাড দেয় না টিভিতে, এরকম কিছু বলে তো নাকি, যাই বলুক, তো থামস আপ এই যে এইরকম ভাবে তুমি মুষ্টিবদ্ধ করতে হবে। তাহলে আমাদের টোটাল কটা আঙুল, টোটাল 10টা আঙুল না, দুই হাত মিলিয়ে, তাও ভুল হয়, 20টা আঙুল না পা মিলিয়ে। আচ্ছা আমি এর সাথে মজা করছিলাম, আমাদের একটা হাতে 5টা আঙুল, আমরা 5টা আঙুল দিয়ে কাজ করবো। তাহলে দেখো 5টা আঙুলের মধ্যে একটা দেখো আলাদা অন্যদিকে রয়েছে, আর 4টে একই দিকে রয়েছে, এখান থেকেই আমরা বের করতে পারবো। তার আগে একটু আঙুলগুলোর নাম বলে দিই, তার কারণ এই আঙুলগুলোর নাম তাদের জানতে লাগবে কদিন বাদেও। এটা বৃদ্ধাঙ্গুষ্ঠ, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। এই আমাদের টোটাল 5টা আঙুলের নাম। এটাকে বলা হয় অনেকে বুড়ো আঙুল বলে। বুড়ো আঙুল শুনতে কেন, এটা দেখতে একটু বুড়ো মতো বড় মতো, তার জন্য এটার নাম আলটিমেট বৃদ্ধাঙ্গুষ্ঠ, কি বললাম, বা বৃদ্ধাঙ্গুলি, কি বললাম, এটা তর্জনী, মধ্যমা, এটা অনামিকা, এটা হচ্ছে কনিষ্ঠা, একদম ছোট। তাই তাই আমাদের বাড়িতে ছোট মেয়েটাকে বিয়ে বাড়ির কার্ডে লেখে কনিষ্ঠা মেয়ে বা কনিষ্ঠতম মেয়ের সাথে, কন্যার সাথে কনিষ্ঠ কন্যা, তাই না? আর এখানেও যেমন কনিষ্ঠ কন্যা আছে, এরকম একটা ব্যাপার। তো একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কিছুই না। তাহলে দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম কি বলছে, তড়িৎবাহী তারকে তুমি যদি এইরকম ভাবে মানে এই যে যেমন দেখতে পাচ্ছ এরকম ভাবে মুষ্টিবদ্ধ করতে পারো, তবে যদি বৃদ্ধাঙ্গুলি বা বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি তড়িৎ প্রবাহের দিককে নির্দেশ করে, তাহলে বাকি 4টে আঙুল তড়িৎ বলরেখার দিককে নির্দেশ করবে। তাহলে আমার যদি মনে করি এই লাল মুখটা দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে এইটা বুড়ো আঙুল, তার নিচ থেকে উপর দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এইটা আমাদের তড়িতের যে গতির অভিমুখটাকে সেটা দেখাচ্ছে, এই দিক থেকে আই উপর দিকে যাচ্ছে, তাহলে বাকি যে 4টে আঙুল কোন দিকে ঘুরছে, রোটেট এই দিকে ঘুরছে, তার মানে এই দিক ভাবে আমাদের বলরেখাগুলো ঘুরছে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমি যদি এখন বোঝানোর চেষ্টা করি কেমন ভাবে হবে, মনে করো এটা একটা কার্ডবোর্ড, এই মাঝখানে একটা ছিদ্র, একটা তারকে এরকম ভাবে নামানো হলো। এবার প্রশ্নটা হচ্ছে যখন তুমি এর মধ্যে দিয়ে এই নিচ থেকে যখন তুমি আই কারেন্ট পাঠাচ্ছ, তখন এর মধ্যে কি তৈরি হচ্ছে, বলরেখা তৈরি হচ্ছে, কি ঠিক না? এরকম বলরেখা তৈরি হচ্ছে। তো এখন প্রশ্নটা হচ্ছে বলরেখা কোন দিক থেকে কোন দিকে ঘুরবে সেটাই, তাহলে দিকটা কেমন হবে। তাহলে এইটা যদি আমাদের
দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম কাজে লাগাই, তাহলে এইভাবে তারটাকে ধরবো, তাহলে উপর দিকে যাচ্ছে, তাহলে বাকি আঙুলগুলো কোন দিকে ঘুরছে, এইদিকে, তাহলে এই দিকে ঘুরছে, তার মানে এই তীর চিহ্ন এইদিকে হবে, এই তীর চিহ্ন এইদিকে হবে। বুঝতে পারলে সবাই? মাথার মধ্যে ঢুকেছে? আবার একই রকম ভাবে যদি এটা আমাদের একটা কার্ডবোর্ড ছিদ্র আর এর মধ্যে কারেন্ট পাঠাচ্ছি, এবার যদি কারেন্ট এই দিক থেকে এই দিকে যায়, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এবার এই উপর থেকে নিচের দিকে আসে, তাই না? হ্যাঁ, তাহলে এবার কোন দিক থেকে কোন দিকে ঘুরবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ক্লিয়ার হলো? তাহলে এবার যদি আমি বলি এইটা আমার তার, আমি কারেন্ট এদিক থেকে এইদিকে যাচ্ছে, তাহলে এইভাবে এইভাবে বোঝানোর চেষ্টা করবো। তাহলে এইটা হলো আমাদের আয়ের দিক, তাহলে এইবার বড় রেখাগুলো কেমন করে ঘুরবে, এদিক থেকে ঘুরবে, এদিক থেকে বেরোবে। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, একটু জেনে নাও। যদি এরকম দুটো চিহ্ন দেখো, একটা ডট একটা ক্রস, মনে রাখবা এই ক্রস মানে হচ্ছে বোর্ড থেকে বা বাইরে থেকে বোর্ডের দিকে কেউ ঢুকছে, আর এইটা মানে হচ্ছে ভেতর থেকে বাইরের দিকে কেউ বেরোচ্ছে, এই ডটটা। স্যার আমি না ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন না। তোমরা তীর চিহ্ন দেখেছো? তোমরা তো বহু তীর চিহ্ন খাতায় আঁকো, কোথায় আঁকো সেটা বলবো না, এরকম চিহ্ন তোমরা তো আঁকো, ফুটো মুটো করে দাও। এবার কি ফুটো করো সেটা তোমরা ভেবে নিও। সব হার্ট আঁকো, আরো সবই তো বলে দিলাম। যাই হোক, তো এইরকম তীর চিহ্ন মারামারি তোমরা এখন বইয়ের মধ্যে কিন্তু বহুত করছো, আমি দেখতে পাচ্ছি। মনে করো তোমাকে কেউ তীর মারছে, তুমি তীরটাকে দেখছো, তাই তুমি কি দেখতে পাবা, তোমার দিকে একটা টিপ আসছে, একটা ডট আসছে। আবার তুমি কাউকে তীর মারলে, তাই তুমি পেছনটা কি দেখবে, একটা ক্রস তোমার থেকে দূরে চলে যাচ্ছে। তার মানে এখান থেকে বুঝতে শিখলে, যেটা ডট তার মানে ভেতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে, আর যেটা ক্রস সেটা বাইরে থেকে ভেতরের দিকে ঢুকছে।